সংরক্ষিত আসনে বিএনপির প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া শুরু। প্রথম দিনে 5 বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। গুরুত্ব পাচ্ছে আইন প্রণয়নে ভূমিকা রাখার সক্ষমতা। বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ জামায়াত আমিরের, বললেন সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধী দলের। হাম ও জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা। সিলেটের সড়কে যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি, রশিদ দিয়ে আবার কোথাও রশিদ ছাড়াই আদায়, ভাগবাটোয়ারা নিয়ে নানা গুঞ্জন, কিছুই জানে না দাবি পুলিশের। এবং গাইবান্ধায় জেলা প্রশাসকের বাসভবনে 6 বছরে 22 দফা কাজ, খরচ প্রায় কোটি টাকা। সদুত্তর নেই গণপূর্তের কর্মকর্তাদের। অপচয় নাকি দুর্নীতি, খতিয়ে দেখার তাগিদ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আনিশা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেল 3:15টায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। মনোনয়ন প্রত্যাশীদের আশা, বিগত দিনের আন্দোলন সংগ্রামে অবদান বিবেচনায় দেয়া হবে মনোনয়ন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আন্দোলন সংগ্রামে ভূমিকার পাশাপাশি আইন প্রণয়নে অবদান রাখতে পারবেন এমন প্রার্থীদেরই মূল্যায়ন করা হবে। দুদিনের সাক্ষাৎকার পর্বের প্রথম দিনে ধাপে ধাপে প্রায় 400 প্রার্থী সাক্ষাৎকারে অংশ নেন। 50টি সংরক্ষিত আসনের বিপরীতে প্রায় 900টি মনোনয়নপত্র জমা পড়েছে বিএনপির দফতরে। আসন বণ্টন অনুযায়ী বিএনপি জোট পাবে 36টি আসন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 30 এপ্রিল, ভোট গ্রহণ 12 মে। বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মগবাজারে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে তিনি দাবি করেন, সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে। হাম ও জ্বালানি সংকট নিয়ে সরকারের ভূমিকার সমালোচনাও করেন জামায়াত আমির। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। জ্বালানি সংকট নাই, অথচ লোডশেডিং এখন মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা। এটা হলো ঘোষিত, আর অঘোষিত কতটা সেটা বলা যাবে না। তো আমাদের যদি জ্বালানি সংকট নাই, যদি আমাদের বিদ্যুতের সংকট নাই, তাহলে লোডশেডিং কেন? চাঁদাবাজির লাগাম টেনে ধরতে সরকারের কড়াকড়ি থাকলেও সিলেট অঞ্চলে পরিবহন খাতে চাঁদাবাজি যেন ওপেন সিক্রেট। কোথাও রশিদ দিয়ে, আবার কোথাও রশিদ ছাড়াই নিয়মিত আদায় হচ্ছে চাঁদা। দিনে রাতে কিংবা পুলিশের সামনেই হচ্ছে এসব চাঁদাবাজি। তবে ভিন্ন মত রয়েছে পরিবহন মালিক শ্রমিকদের। আর পুলিশের দাবি, চাঁদাবাজি হচ্ছে না কোথাও, লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। আমনুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিংহ। বিভিন্ন সময় আপনার ওইখান থেকে 500-1000 টাকা নেওয়া হয়। দেশের পরিবহন সেক্টরের চাঁদাবাজির গল্প নতুন নয়। ঈদ বা বিশেষ দিবসকে কেন্দ্র করে পরিবহনের এই চাঁদার পরিমাণ বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। সিলেট অঞ্চলের পরিবহন শ্রমিকদের এই দুঃসহ যন্ত্রণার কথাই এবার আপনাদের শোনাতে চাই। সিলেটের কদমতলী বাস টার্মিনাল, শুধু এখান থেকেই প্রতিদিন ছেড়ে যায় দূরপাল্লার অন্তত 150 শতাধিক বাস। কদমতলী ছাড়াও সিলেট অঞ্চলের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন টার্মিনাল থেকে প্রতিদিন কমপক্ষে 600 বাস যাত্রী নিয়ে পাড়ি জমায় দেশের বিভিন্ন প্রান্তে। যাত্রীবাহী এসব যানবাহনকে বিভিন্ন পয়েন্টে দিতে হচ্ছে নামে বেনামে নানা অঙ্কের চাঁদা। চলন্ত বাস থামিয়ে এভাবেই চাঁদাবাজির দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়ও। সিলেটের তেমুখী এলাকায় শুধুমাত্র গেল ঈদেই এভাবে আদায় করা হয়েছে বাস প্রতি 500 টাকা পর্যন্ত চাঁদা। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে দিনের আলোতেই প্রকাশ্যে সব চাঁদাবাজির চিত্র।
পরিবহন শ্রমিক সংগঠনের নির্ধারিত শ্রমিক চাঁদার 30 টাকার রসিদের বাইরেও 100 থেকে 500 টাকার এসব চাঁদাবাজি নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও নিরাপত্তার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ। আপনার ওইখান থেকে 500-1000 টাকা নেওয়া হয়, নেতৃত্বস্থানীয় যারা এদের মাধ্যমে টাকাটা তোলা হয়। এছাড়াও সিলেটের পরিবহন সেক্টরে নানা ধরনের চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে খোদ পরিবহন মালিকদের বক্তব্যেই। যদিও সরকার অনুমোদিত 30 টাকা, কিন্তু তুলে 50 টাকা। তবে শ্রমিক সংগঠনের নেতারা বলছেন শ্রমিক চাঁদা বৈধভাবেই আদায় করা হচ্ছে। আপনার কাছ থেকে আমি ঈদ বোনাস হিসাবে 500 টাকা নেই, আমরা তো ঈদ বোনাস এমন শ্রমিক করে দেই বাটিয়া ওটাইগো কোনো চাঁদা নাই। এদিকে এসএমপি কমিশনার বলছেন চাঁদাবাজির লিখিত অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। কেউ অতিরিক্ত টাকা পয়সা দাবি করে বা চায় সেটা অবশ্যই চাঁদা, এবং সেরকম কোনো অভিযোগ পেলে সেটাকে অবশ্যই আইনের দৃষ্টিতে মোকাবেলা করা হবে। পরিবহন সেক্টরে বেপরোয়া চাঁদাবাজি বন্ধ করতে সিলেট অঞ্চলের জনপ্রতিনিধি সহ সকল স্তরের দায়িত্বশীলদের ভূমিকা নিতে হবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। গাইবান্ধায় ডিসির বাসভবনে 6 বছরে 22 দফা কাজ করেছে গণপূর্ত বিভাগ। শুধু মেরামত হয়েছে 17 দফা। দফায় দফায় এসব মেরামত বাবদ সরকারের খরচ প্রায় কোটি টাকা প্রতি বছর। কেন জেলা প্রশাসকের বাসায় এভাবে দফায় দফায় কাজ করতে হবে এমন প্রশ্নের সদুত্তর নেই গণপূর্তের কর্মকর্তার। গাইবান্ধা থেকে হিদায়াতুল ইসলাম বাবু রিপোর্ট। আমি তো অ্যাপ্লিকেশন দিয়েই তথ্য নিয়েছি আপনার অফিস থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু এটা কেন করলেন আপনারা? নাকি সরকারি অর্থের অপচয় হয়েছে? জেলা প্রশাসকের বাসায় প্রতি বছর কেন সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং এর কাজ করেছে গণপূর্ত? প্রশ্নের উত্তর না দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করেন উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার। আপনার অফিস থেকে। খবরের কেন্দ্রবিন্দু গাইবান্ধা জেলা প্রশাসকের বাসভবন। 2018 থেকে 24 সাল পর্যন্ত প্রতি বছর এই বাসভবনে সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং এর কাজ করেছে গণপূর্ত বিভাগ। 2018-19 অর্থ বছরে 4 বার, 19-20 অর্থ বছরে 1 বার, 20-21 অর্থ বছরেও 4 বার রিপেয়ার ও সার্ভিসিং এর কাজ হয়েছে। 21-22 অর্থ বছরে 9 এবং 22-23 ও 23-24 অর্থ বছরে 4 দফা প্রায় একই ধরনের কাজ করেছে গণপূর্ত, যেখানে খরচের পরিমাণ 88,56,495 টাকা। সিভিল অ্যান্ড স্যানিটারি ও বৈদ্যুতিক সামগ্রীর মেয়াদকাল কত বছর ধরা হয় এমন প্রশ্নে এই পুরকৌশলী জানালেন এসব উপকরণের মেয়াদকাল কমপক্ষে 15 থেকে 20 বছর। নরমালি টাইলস স্যানিটারি আইটেমে 20 থেকে 25 বছর, অনেক সময় 50 বছর পর্যন্ত এটা মেয়াদকাল থাকে। যদি কোয়ালিটি ভালো হয় মিনিমাম 5 থেকে 7 বছর সর্বনিম্ন। তাহলে কেন প্রতি বছর এসব কাজের বিপরীতে বিপুল অর্থ ব্যয় করা হলো এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীদের কারো কাছেই সঠিক কোনো উত্তর মেলেনি। প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। এটা কি এগুলো এক্সেল স্যার বলতে পারবে, এগুলো ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। আমার সাইড না, তাই আমি বলতে পারবো। আপনি স্যারের সাথে কথা বলেন, আপনারা এইভাবে অন ক্যামেরায় আসে কথা বলতেছেন। গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর পদ শূন্য থাকায় কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী গাইবান্ধা গণপূর্তের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে রিপেয়ারিং এর নামে প্রায় কোটি টাকা খরচের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, এটা দেখে বলা লাগবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পুলিশের ইউনিফর্ম আর প্রভাবশালী মহলের আশীর্বাদে যেন আলাদিনের চেরাগ পেয়েছিলেন এসআই রুমি কাউসার। আওয়ামী শাসন আমলে সাবেক আইজিপি বেনজির ঘনিষ্ঠ রুমি মাত্র 7 বছরে হয়েছেন 100 কোটি টাকার মালিক। বনশ্রীতে গড়েছেন 10টি বিশাল আবাসন প্রকল্প। তবে শেষ রক্ষা হয়নি। দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় তার সম্পদ বিবরণের নোটিশ দিয়েছে দুদক। তাসনিম তৌহিদের প্রতিবেদন। কিছু লোকের জায়গা আছে, তারাও জমির লেগে কান্তাছে, কম দামে পাইছে কিনছে। ভূমি তো সেই বলা চলে। রাজধানীর দক্ষিণ বনশ্রীর কাজীবাড়ি পাশে টিএনডি টাওয়ার 14 তলা ভবনের 24টি ফ্ল্যাটেরই মালিক পুলিশ পরিদর্শক রুমি কাউসার ওরফে রুবেল। দক্ষিণ বনশ্রী বিশাল এই অট্টালিকায় 24টি ফ্ল্যাটের মালিকানা পুলিশ সদস্য কাউসার রুমির। তবে শুধু এই ভবনই নয়, রামপুরা বনশ্রী, আফতাবনগর, বাড্ডা
স্টাফ কোয়ার্টার সহ আরও একাধিক স্থানে বিশাল জমি ও প্লটের একাধিক চাঞ্চল্যকর তথ্য এসেছে সময় সংবাদের হাতে। পাশেই সাউদার্ন পার্ক প্রকল্প 3-এ রয়েছে তার মালিকানা, যদিও ফ্ল্যাটের শেয়ার বিক্রি করে দিয়েছেন বলে দাবি দায়িত্বরতদের। ওই পাশে ওই পুলিশের, তো এটাও কি পুলিশের ফ্ল্যাট? ওই যে ওই পাশে রুমি সাহেবের না কার বাসা? এটাও রুমি সাহেবের ছিল না। দক্ষিণ বনশ্রীর এম ব্লকে নির্মাণাধীন এমআরটি কন্ডোমিনিয়াম নামের 4টি বহুতল ভবনেও রয়েছে তার বিপুল বিনিয়োগ। এর বিপরীতে ইস্টার্ন হাউজিং থেকে জমি কেনার তথ্যও মিলেছে সংশ্লিষ্টদের বক্তব্যে। কম দামে পাইছে, কিনে তুলে দিছে, তারপরে দেখা গেছে এই জায়গার ভিতরে শেয়ার বিক্রি করছে। আমাকে ইস্টার্ন হাউজিং এর থেকে সামনের প্লটও কিনছে, সামনেও বিল্ডিং করব। পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুমি কাউসারের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। প্রভাবশালীদের ছত্রছায়ায় তদবির বাণিজ্য, জমি দখল ও অবৈধ সম্পদ অর্জন ছিল তার নৈমিত্তিক বিষয়। 2003 সালে এসআই হিসেবে যোগ দিলেও মাত্র 7 বছরেই পাল্টে যায় ভাগ্যের চাকা। 2022 সালে বেনজির অবসরে যাওয়ার পর যান ছুটিতে, তবে চালিয়ে যান আবাসন ব্যবসা। পরবর্তীতে চাকরিতে ফেরার কোনো তথ্য মেলেনি এই পরিদর্শকের। জুলাই অভ্যুত্থানের মামলা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রুমি কাউসার। সার্জন রুমি ভাই, স্বাধীন ভাই, এরা সঙ্গে বড় উপরে থেকে কথা কন জানে। এরা খালি মালিক ডাক দিচ্ছে, সিএস বোঝে না, বেজাল বোঝে না, খালি দাও বালু বই হারা, এটার ভিতরে এই যে শুরু। পুলিশের বড় বড় আইজি লেভেলের যারাই আসতো তাদের সাথেই ইনি মোটামুটি সম্পর্ক কইরেই বিভিন্ন আঙ্গিকে এই দেখা গেছে জবরদখলে জমি দস্যুই, ভূমিদস্যুই বলা চলে আর কি, ওইভাবে করে করছে। অনুসন্ধান বলছে মেরাদিয়া থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কের পাশে একের পর এক প্রকল্প। প্রকাশ্যে দাঁড়িয়ে আছে তার সাম্রাজ্য। সাউদার্ন পার্ক প্রজেক্টের 1 থেকে 6 নম্বর পর্যন্ত, এমনকি 80 কাঠার সাউদার্ন স্বাধীনতা টাওয়ারেও আছে তার মালিকানা, যেগুলো বিক্রি করেছেন সহকর্মী ও স্বজনসহ বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে। অভিযোগ আছে পটুয়াখালীর কলাপাড়ায় জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা শুধু ঢাকায় নয়, বিদেশেও বিস্তার করেছেন ব্যবসা। শেখের জায়গা বনশ্রী, আফতাবনগর, এই বেল্টেই বেশি প্রজেক্ট। দুবাইতে ওনার বিজনেস আছে, ওনার এক বন্ধু আছে সাইফুল, উনি সহ দুবাই তো ল্যান্ডের ব্যবসা আছে। মালিক মনে করেন 120 জন, 120 জন কে থেকে কিনছে এটা আমি সঠিক জমিতে রাখার পর সে মনে করেন 40-45 জন মানে টাকা নিয়ে বিক্রি করে দিয়ে। বনশ্রীর মৈত্রী ভবনে তার বসবাস করার তথ্য পায় সময় সংবাদ, তবে ক্যামেরার সামনে আসেননি রুমি কাউসার। আগে আপনি আমার সাথে কথা বলেন, আপনি কাজ করেন, সন্ধ্যার পর পর আমার সাথে কথা বলেন। এদিকে কারণে ওদিকে পুলিশ প্লাজা, এদিকে আশেপাশে কথা বলি করেন। দুদক বলছে রুমির অস্বাভাবিক সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন সরকারি চাকরি করে এত সম্পদের মালিক হওয়া অস্বাভাবিক। যারা তদন্তকারী তাদের গোপন আতাত সমঝোতা ইত্যাদি আছে কিনা সেগুলো দেখবার বিষয় আছে, যে কারণে তাদের বিরুদ্ধে কোনো রকম অনুসন্ধান বা তদন্ত বা কোনো রকম কার্যক্রম দুদক থেকে খুবই কম হয় বা হলেও তেমন গতি পায় না। অনুসন্ধান পর্যায়ে অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য পেয়েছেন, তার প্রেক্ষিতে উনি সম্পদ বিবরণী নোটিশ জারি করেছেন। সঠিক তদারকির অভাব এবং প্রভাবশালী মহলের চাপে এমন বড় দুর্নীতির অনুসন্ধান অঙ্কুরে নষ্ট হওয়ার অভিযোগ করলেন সংস্থাটির সাবেক মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন, গাড়ির চাপে মূল সড়কেও তৈরি হচ্ছে যানজট। গাজীপুরের শ্রীপুরে জ্বালানি তেল নিয়ে চরম ভোগান্তিতে পরিবহন চালকরা। তেল নিতে গিয়ে কোথাও কোথাও বাধে হট্টগোল। 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরছেন তেল না নিয়েই। টাঙ্গাইল ও মুন্সিগঞ্জের চিত্র একই রকম, জ্বালানির অভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। 1 লিটার তেল যেন এখন সোনার হরিণ পাওয়ার মতো। ছুটির দিনেও ফিলিং স্টেশন ও এর আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পরিবহনের দীর্ঘ সারি। এক জায়গাতেই কেটে যায় 4 থেকে 5 ঘন্টা। ভোগান্তি চরমে পৌঁছেছে দিনকে দিন।
গাজীপুরের শ্রীপুরে তেলের জন্য 2 দিন আগে থেকে অনেকে শুরু করে অপেক্ষা। গাদাগাদির মধ্যে হট্টগোলে জড়ান গ্রাহকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে দফায় দফায় বন্ধ রাখা হয় পাম্প। জ্বালানির এমন সংকটে প্রভাব পড়েছে পোশাক খাতের উৎপাদনেও। গত রাত্রে 3টা 20 মিনিট থেকে পাম্পে এখন পর্যন্ত পাম্পে সিঁড়িতে উঠতে পারতেছি না। উল্টা বাগানে তেল দিছে আমার দিদনের লেগা। আমি কি পাবলিক না, জনগণ না? তেলও পাচ্ছি না, টিপও মারতে পারতেছি না এবং মনে করেন সংসার চালাইতে পারতেছি না। একই চিত্র টাঙ্গাইলেও। তেলের জন্য বাড়ছে অস্থিরতা, তীব্র হচ্ছে ভোগান্তি। সরকার পর্যাপ্ত জ্বালানি মজুতের ঘোষণা দিলেও উল্টো চিত্র ফিলিং স্টেশনগুলোতে। লম্বা সময় দাঁড়িয়ে থেকেও অনেকে ফিরছেন তেল না নিয়েই। তেলের পিছনে ঘুরে সময় নষ্ট করতেছি। অফিসের কর্মঘণ্টা আমরা ঠিকমতো কাজ করতে পারতেছি না। তেলের কারণে আমি কুরিয়ারের কাজ করতে পারতেছি না, কুরিয়ারের কাজ করতে সমস্যা হইতেছে। তেল পাচ্ছি, কোথায় পাচ্ছি? বাইরে তেল পাচ্ছি, 200 টাকা লিটারের তেল পাচ্ছি। পর্যাপ্ত মজুত নেই মুন্সিগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতেও। জেলার 19টি পাম্পের মধ্যে অনেক পাম্পেই অকটেন এবং ডিজেল নেই। ওমর ফারুক, সময় সংবাদ। মানিকগঞ্জে নিখোঁজের 5 ঘন্টা পর ভুট্টা ক্ষেত থেকে মিলল শিশুর মরদেহ। এই ঘটনায় জড়িত অভিযোগে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্বর্ণের কানের দুল চুরি করতেই শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর চালাতে মাইকিং করা হয়। রাত 10টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে পিতা পুত্র সহ 3 জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে অটো চালক পান্নু মিয়া এবং তার ভাই ফজলু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের সেন্টারিং খুলতে গিয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিন মিয়া নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে প্রবেশ করেন শ্রমিক রানা মিয়া। দীর্ঘ সময় তার সাড়াশব্দ না পেয়ে ভেতরে নামেন অপর শ্রমিক দেলোয়ার মৃধা। পরে তারও কোনো সাড়াশব্দ না পাওয়ায় জানানো হয় ফায়ার স্টেশনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা অচেতন অবস্থায় 2 শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেপটিক ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাসে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। চট্টগ্রামে সালিশ বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিকালে মিরসরাইয়ের উত্তর আমবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে শফিউল আলমের ভাতিজা ফকির আহমদের সঙ্গে একই এলাকার রিক্কু, রিফন ও রিজভির হাতাহাতি হয়। এ বিষয়ে সালিশের আয়োজন করা হলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে শফিউল আলমের ওপর হামলা চালায়। গুরুতর আহত শফিউলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। জলকেলি দিয়ে শেষ হলো বার্মা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। সকালে ফিতা কেটে উৎসব উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এ সময় বাদ্যের তালে তালে নৃত্য করেন বার্মা তরুণ তরুণীরা। বাঁধ ভাঙা উল্লাসে মাতে পুরো স্টেডিয়াম। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে পাত্র ভর্তি ফুল ও জল নিয়ে অপেক্ষায় ছিলেন তরুণ তরুণীরা। উদ্বোধনের পরই শুরু হয় জল বর্ষণ। পুরনো বছরের সব দুঃখ, গ্লানি ও ব্যর্থতা ভুলে পরিশুদ্ধ হতে মৈত্রী পানি বর্ষণ করে থাকেন মারমারা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামা উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু। ডিএনসিসি হাসপাতালে একদিনের রেকর্ড রোগী ভর্তি। র্যাশ হওয়ার 4 দিন আগে ঝুঁকিবারে আক্রান্তের জ্বর সর্দি হলেই আইসোলেশনের পরামর্শ। সংরক্ষিত আসনে বিএনপির প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া শুরু। প্রথম দিনে 5 বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। গুরুত্ব পাচ্ছে আইন প্রণয়নে ভূমিকা রাখার সক্ষমতা। এবং সিলেটের সড়কে যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি, রশিদ দিয়ে আবার কোথাও রশিদ ছাড়াই আদায়, ভাগবাটোয়ারা নিয়ে নানা গুঞ্জন, কিছুই জানে না দাবি পুলিশের। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।